স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। আর কিছু সময় পরেই ২১-এর প্রথম প্রহর। ভাষা শহীদদের শ্রদ্ধা স্মরণে ২১ যাপন করে বাংলা ভাষাভাষীরা। তারপরও ভাষার চেতনা আর মর্যাদা রক্ষায় এই যুগে আমাদের অবদান প্রশ্নমুক্ত নয়। প্রমিত, চলিত, অচলিত, প্রচলিত এমন নানা বিষয়ে বাংলা ভাষা নিয়ে তুমুল তর্কের জন্য শেষ নেই। ভিনদেশি ভাষা ও সংস্কৃতির অবাধ আকাশ নিয়েও আছে পক্ষপাত। এসব নিয়ে আজকের আলোচনার শিরোনাম প্রমিতের পরিমিতি। কথা বলতে স্টুডিওতে আছেন প্রাবন্ধিক গবেষক আহমদ মাজার, আছেন কবি ব্রাত্য রাইসু, আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগের অধ্যাপক সৌরভ শিকদার এবং চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। আপনাদের সবাইকে স্বাগতম। যারা ব্রাত্য রাইসু, আপনাকেই প্রথমে আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশের মানুষের পড়াশোনা বা দাপ্তরিক ভাষার জন্য একটি হলেও মান ভাষা অপরিহার্য নয়? মানে এই প্রশ্নটি বারবারই নিশ্চয়ই আপনার মুখোমুখি আসে এবং ভাষা দূষণের জন্য আপনাকে নিয়ে এরকম পর্যন্ত লেখা হয়েছে। এখন এই ভাষায় রাইসুরা কবিতা লিখছেন এবং মোস্তফা সরোয়ার ফারুকী সম্পর্কেও বলা হয় যে প্রচলিত ভাষাকে শৃঙ্খলা থেকে বের করে বৃত্তের বাইরে বিশৃঙ্খলার মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছেন। আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে আপনার ভাষার অনেক ক্ষতি করছেন এরকম একটি ধারণা আছে। নিশ্চয়ই মানে অনেক দ্রুত আপনি বলছেন, ফলে আমি মানে এখন বুঝতে পারতেছি আস্তে আস্তে। তো যেটা হলো যে ভাষার এই যে প্রমিতকরণ নিয়েই তো কথা, যে আমরা এটা নষ্ট করে ফেলতেছি। কিন্তু ভাষার প্রমিতকরণ তো শুরু হয়েছে একটা পর্যায়ে আইসা, তার আগে তো ভাষা প্রমিত ছিল না। এরকম কোন পর্যায়ে আপনারা দেখতে পান কিনা? না, পর্যায়ে এসে শুরু হয়েছে তো মানে শুরুটা খারাপ কি? মানে না না, যে কোনো ধরা যাক যে প্রমিতকরণটা শুরু হয়েছে ভাষার একটা পর্যায়ে এসে, শুরু থেকে ভাষা প্রমিত ছিল না। আমি সেই শুরুতেই আছি। আর যারা মাঝখানে প্রমিত আছেন তারা প্রমিত থাকতে চাচ্ছেন, তারা ওই শুরুর জিনিসটা কিন্তু বাদ দিয়ে প্রমিত হয়েছেন। অর্থাৎ প্রমিত হচ্ছে ভাষার এক ধরনের বিকৃতি আমি মনে করি। ফলে আমি ভাষাকে দূষণ করছি না। যারা প্রমিত ভাষায় কথা বলছেন তারা অলরেডি প্রমিত ভাষার মাধ্যমে ভাষাকে দূষিত করছেন। রাজু ভাই, আমি যেটা মনে করি যে যারা প্রমিত ভাষার পক্ষে কথা বলেন তাদের নাইলে একটা মিশনারি রূপ নেওয়ার দরকার আছে। তারা মনে করেন ভাষা প্রমিত থাকার দরকার আছে। আপনারা যেহেতু ভাষা প্রমিত কি অপ্রমিত সেটাকে পাত্তাই দিচ্ছে না, তাহলে আপনাদেরও একটা মিশনারি রূপ নেওয়ার দরকার কি? আমরা মিশনারি রূপ নেই তো। এই যে আপনি বলছেন যে আপনি তারাই ভাষাকে বিকৃত করছেন, এটা না, এটা মিশনারি রূপের এক্সপ্রেশন না। তারা ভাষাকে দূষিত করছে, মানে আমি বলতে চাইছি যে প্রমিত হচ্ছে বিকৃতি। প্রমিতকে আপনি বিকৃতি বলছেন, রাইট? তো এইটা একটু বেশি হলো না? প্রমিতকে আপনি বিকৃতি বলার বিকৃত মানে কি? প্রমিতটাই কোনটা? যা স্বাভাবিক থেকে খারাপ নয়, যা স্বাভাবিক থেকে বিকৃত সেটা তো বিকৃতি। স্বাভাবিক ভাষা থেকে প্রমিত ভাষা এক ধরনের বিকৃতির মধ্য দিয়েই প্রমিতে রূপ নিছে। ডক্টর সৌরভ শিকদার, আপনি কি মনে আমার করেন? কি মনে হয় যে আসলে আমরা তো সভ্যতায় অনেক এগিয়ে গেছি। একসময় আমাদের সড়কগুলো পাকা ছিল না, এখন পাকা রাস্তা হয়েছে। এখন আমাদের ট্রাফিক বাতি লেগেছে। তো আমরা একটা জায়গা থেমে নেই। রাইসু যে জায়গাটা বললো, আমি যদি 200 বছর আগে, 300 বছর আগে, আরো আগে অতীতে ফিরে যাই, তাহলে তো আসলেই তো আমাদের মূল ভাষার যে প্রাণ সেটা আঞ্চলিক ভাষা এখনো আছে। কিন্তু পাকা রাস্তা কাঁচা রাস্তা, পাকা কাঁচা যেমন রাস্তার জন্য ঠিক, ভাষার জন্য কি ঠিক? আমরা কিন্তু এরকম প্রমাণ পাই না যে পাকা কাঁচা আসলে প্রমিত। আমি বোঝাবার জন্য জিনিসটা বলছি যে আমরা তো আসলে এক জায়গায় থেমে থাকি না। একটা সময় আমরা ছিলাম সেই জায়গায়, কিন্তু এখন আমরা সেখানে থেমে নাই। না, আমরা থেমে নাই, যে জায়গায় যাচ্ছি সেই জায়গাতে আবার বাধা দেওয়ারই দরকার কি তাহলে? না, বাধা তো কিছু তো প্রক্রিয়ার মধ্যে আমাদেরকে যেতে হবে। আদালতে গিয়ে বলা হচ্ছে যে ভাষা দূষণ নদী দূষণের মতোই বিধ্বংসী, এইটা একটু বেশি হয়ে তো আমাদের তো নিজেদের একটা মাতৃভাষা, সেই ভাষাটিকে যদি আমরা সবাই ইচ্ছামতো ব্যবহার করি, ইচ্ছামতো ব্যবহার বলতে এখানে তো এই যে জায়গাটা যে আগে যেটা ছিল সেটাই প্রমিতটা যদি হয় দূষণ, তাহলে ইচ্ছামতো ব্যবহারটা কি বলবো আমি সেটাকে? সেটা স্বাভাবিকতা। না, প্রমিতটাকে যদি দূষণ বলা হয় তাহলে ইচ্ছামতো যেটা হয় সেটা কি? ইচ্ছামতো ব্যবহারটা আমি একটু যেমন পরিষ্কার করেন ডক্টর সৌরভ শিকদার, যে আপনি যদি ইচ্ছামতো ব্যবহারটা একটু মানে ইয়ে করেন। যে আমার কাছে মনে হয় যে বিষয়টা এরকম, যে আমরা যদি আমাদের যে ভাষাটা যেভাবে যে প্রক্রিয়ায় গড়ে উঠছে বা এগিয়ে যাচ্ছে সামনের দিকে, সেখানে একটা প্রতিবন্ধকতার কথা বলা হচ্ছে, কৃত্রিমতার কথা বলা হচ্ছে, বা আমাদেরকে বলা হচ্ছে যে আমরা এখন যেটা বলি প্রমিত কথাটা সেটা আদর্শ, তাহলে আমার এই বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়ম করার কি প্রয়োজন? না, সেটা তো অন্য প্রশ্ন। আপনার কাছে মনে হয় যে আমরা সবাই মিলে যখন আজকে এখানে আলোচনা করছি, আমি যদি আমার আঞ্চলিক ভাষায়, আপনি যদি আপনার এলাকার ভাষায় সবাই যদি কথা বলি, আমরা মোটামুটি সবাই প্রমিত ভাষায় কথা বলছি বলে মনে হচ্ছে আপনার? আমার তো মোটামুটি বলা যায় যে সবাই বেশিরভাগই বলছি। সেটাই বলা আমি মনে করি যে এখানে আহমেদ মাজার, আপনি এবং আমি, অন্তত আমি এখনো ফারুকের এখানে যাইনি, আমরা তিনজন কিন্তু প্রমিততেই কথা বলছি। রাইসু অবশ্য বলেনি, রাইসু ভাই প্রমিত ভাষায় কথা বলে না, কিন্তু রাইসু ভাইয়ের কথা বুঝতে আমার কোনো অসুবিধা হয় না। আমার কোনো সমর্থন করে, আমার কোনো অসুবিধা হয় না। না, আমরা কিসে কথা বলছি, মানে আমাদের অনুশীলন বা চর্চা কি তা না, আমরা অধিকার নিয়ে কথা বলছি যে প্রমিত না অপ্রমিত যে কেউ এবার অন্য প্রসঙ্গ চলে গেল, অধিকারের প্রসঙ্গ। আমি একটু আসছি জনাব মোস্তফা সরোয়ার ফারুকের কাছে আসি। ভাষার এই রকম ইচ্ছে মতো ব্যবহার বা এরকম কিছুর জন্য আপনাকে অনেকখানি দায়ী করা হয়, আপনি সহ আরো অনেককে, যে আপনারা ইচ্ছা মতো ভাষা ব্যবহার করছেন এবং যাচ্ছে তাই করছেন।
আপনার কাছে কি মনে হয়? আচ্ছা, ভাষা তো ইচ্ছে মতো ব্যবহৃত হবে, অনিচ্ছা তো আর ভাষার ব্যবহার হবে না। আমি এটার উত্তরে একটু 2 মিনিট কথা বলতে চাই। প্রথম হচ্ছে এই প্রশ্ন উত্তর দিতে দিতে আমি ক্লান্ত। তো এখন এটা দেখে ভালো লাগছে যে এই প্রসঙ্গটা আস্তে আস্তে এখন শান্ত হয়ে আসছে। আমাদের একটা জিনিস পরিষ্কার বোঝার সময় এসছে যে চলচ্চিত্রকার যখন চলচ্চিত্র বানান তাকে বাস্তবানুক ডিটেল তৈরি করার দিকে নজর দিতে হয়। যে কারণে উনি কুলির গায়ে কখনো স্যুট দেন না, কুলির গায়ে কুলি যে ধরনের পোশাক পরে সেটা দেন। চরিত্রের ক্ষেত্রে সংলাপ একটা খুবই গুরুত্বপূর্ণ ডিটেল। যে চরিত্র যেই পরিবেশে যে ধরনের ভাষা ব্যবহার করতে পারে, সেটা তথাকথিত প্রমিত হোক বা তথাকথিত অপ্রমিত হোক, তাকে সে ভাষায় দিতে হবে। ফলে আমি সেটাই করেছি। এটা হচ্ছে সিনেমার খুব বেসিক সায়েন্সের জায়গাটা, সেটা আমি রক্ষা করার চেষ্টা করেছি। সাহিত্যের ক্ষেত্রে যারা এরকম নজির আছে, এখন আপনি যদি বলেন যে সেলিম আল দীনের সাহিত্যে প্রচুর আঞ্চলিক শব্দের ব্যবহার আছে যেগুলো প্রমিত নয়, কারণ যাহাই প্রমিত নয় উহাই তো অপ্রমিত, তাহলে সেই অপ্রমিত তো আমাদের ডিলিট করে দিতে হবে। বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ আমাদের এডিট করতে হবে। ফলে এটা একটা অহেতুক না, যারা প্রমিত ভাষার পক্ষে তারা কিন্তু আঞ্চলিকতার বিপক্ষে নয়, তারা কিন্তু আঞ্চলিকতার বিপক্ষে। তারা হচ্ছে যে ইচ্ছে করে মান ভাষাকে আপনি যেমন ইচ্ছা ব্যবহার করছেন, আপনি ব্যবহার করছেন। উদাহরণটা কি? উদাহরণ দিতে হবে, কোন কোন ভাষা, শব্দগুলোর নাম বলতে হবে। উদাহরণ দিলে যে যেমন বলা যায় যে আপনি যে মানে খাচ্ছে, করছে, ডশিনরো বৈষ্ণব ব্যবহারের এটা আমার যারা বলছে তারা আমার প্রোডাকশন দেখে না। রসিনরো যদি আমি বাংলাদেশে এখন কিছু ছেলে পেলে আছে যারা ইংরেজি মাধ্যম থেকে পড়ে এসছে, যদি আমার এরকম কোনো চরিত্র থাকে আমি তাকে রকে রয় বলতে বলবো, কারণ ওখানে বাস্তবায়ন ডিটেল ওইটা। আর দ্বিতীয় কথা হচ্ছে আমি যে ক্রিয়াপদ ব্যবহার করেছি, করতেছি, খাইতেছি, দিস ইজ এই ক্রিয়াপদ কি বাংলাদেশে আমি চালু করেছি? যদি আমি চালু করি তাহলে তো বাংলা একাডেমি আমাকে পদক দেওয়া উচিত যে আমার চালু করা ক্রিয়াপদ এত জনপ্রিয় হয়ে উঠেছে। বাংলা ভাষায় এই ক্রিয়াপদ আমি দান করেছি বাংলাকে। করতেছি, আসলে তা না। করতেছি, খাইতেছিটা আপনি ব্যবহার করছেন চরিত্রের প্রয়োজনে, কিন্তু আপনার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে অনেক সময় আপনি আরোপ করছেন। এটা এই শব্দের মানে কি? আরোপ করছি কি? উদাহরণ দিয়ে দরকার নাই যে তারপর আপনি তাকে দিয়ে বলাছেন, কিভাবে প্রমাণিত দরকার নাই। বা আমরা জানি যে মধ্যবিত্ত বাঙালি এখনো করতেছি, খাইতেছি সেরকম বলে না, কিন্তু আপনি এটা করতেছেন। আপনি এটা করতেছেন। কোথায় বললো? আমি তো যদি আমি করি তার মানে আমি যেটা করছি এটা তো কেউ অনুসরণ করছে না, তো সমস্যা কি? ভয় কিছু না, অনুসরণ তো করছে। এইখানে বোধহয় আমি এই অনুসরণের জায়গাটাই তো না আমি শেষ করতে হবে। জি জি, আমার আলোচনা শেষ হয়নি। আমি আসার আগে রাইসুকে বলেছি প্রসঙ্গ চেঞ্জ হয়ে যায় এখানে, which is a problem. প্রথম কথা হচ্ছে করতেছি, খাইতেছি এই ভাষা কেউ ব্যবহার করে কিনা। যদি একজন লোক ব্যবহার করে, চলচ্চিত্রকারের রাইট আছে সে ভাষা ব্যবহার করা, যেটা সে মনে করে। আমি যখন প্রয়োজন মনে করি প্রমিত ব্যবহার করি, যে চরিত্রের প্রয়োজনে, যখন তথাকথিত অপ্রমিত সেটা ব্যবহার করি। চরিত্রের ভাষা নিয়ে ফিল্ম মেকার ডায়ালগে কি ভাষা ব্যবহার করবেন, বুকিশ ব্যবহার করবেন কিনা, মান ভাষা ব্যবহার করবেন কিনা, এই অদ্ভুত বিতর্ক বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোনো দেশে না। আপনি এটা ব্যবহার করতে পারেন, আবার আমি যে আপনাকে সমালোচনা করব সেইটাও তো নেয়ার আপনার আমার তো কোনো সমস্যা নাই, আপনি সমালোচনা করেন, কিন্তু আপনি যখন বলে দেন প্রমিতর বাইরে আপনি কোনো ভাষা ব্যবহার করতে পারবেন না, তখন তো ডেঞ্জারাস। না সেইটা কেন? তা কি বলা? না, এটা নিয়ে কিন্তু আমি বলবো না। আচ্ছা, আমি জানতে চাই তাহলে আমার বিরুদ্ধে অভিযোগটা কি? না আপনার বিরুদ্ধে আমি কোনো অভিযোগ তুলি না। ডক্টর সৌমিত্র শেখর, যাদের আছে তাদের অভিযোগটা কি? ডক্টর সৌমিত্র শেখর, আমরা যখন আদালতে গেলাম, সরি ডক্টর সৌরভ শিকদার, আপনি যখন আদালতে গেলেন, যখন আপনি বললেন যে আপনি নদী দূষণের মতোই ভাষা মানে ক্ষতিকর, সেটার ক্ষেত্রে আপনি কি বুঝাতে চেয়েছেন? আমি একটু আহমদ মাজারের কাছ থেকে শুনে আসি যে আপনারা মানে আপনি কি সমর্থন করেন যে ভাষা? আমি কিন্তু আমি মনে করছি না যে ভাষার কোনো দূষণ হচ্ছে, এটা আমি প্রথমে বলিনি। কারণ মোস্তফা সরোয়ার ফারুকীর যে পয়েন্ট সেটা হচ্ছে যে আমি চলচ্চিত্রের বা নাটকের প্রয়োজনে যে চরিত্রের মুখে যে ভাষা স্বাভাবিক সে ভাষা প্রয়োগ করব, আমার সেখানে আপত্তি নেই। এবং রাইসু কবিতা লিখছে, তার কবিতার বিশেষ ভঙ্গি আছে। এটা প্রতিভাবান মানুষের, প্রত্যেক লেখকের, প্রত্যেক সৃজনশীল মানুষের তার নিজের মতন করে কথা বলার একটা অধিকার শব্দটা আমি বলবো না, বলবো যে এটা এই স্বাধীনতা আছে, এই স্বাধীনতা আছে। এখন যেমন ধরা যাক প্রমথ চৌধুরী যে গদ্য ব্যবহার করতেন, সেই গদ্যের মধ্যে ফার্সি শব্দের একটা মানে ভালো ব্যবহার ছিল, প্রচুর ছিল। রবীন্দ্রনাথ এত ফার্সি শব্দ ব্যবহার করতেন না, তিনি তুলনামূলকভাবে সংস্কৃত বহুল ব্যবহার করতেন। একই সময়ের দুজন ব্যক্তি, দুজনের সৃজনশীলতার ধরন দুই রকমের, যার যার নিজস্ব অভিব্যক্তি তারা প্রকাশ করছেন তাদের ভাষার দ্বারা। আর রাইসুর ক্ষেত্রে আমি তাই বলবো, রাইসু তার কবিতায় যে ধরনের অভিব্যক্তি প্রকাশ করতে চায়, যে ভাবকে সে প্রকাশ করতে চায়, তার জন্য যে ভাষা দরকার সে ভাষা প্রয়োগ করে। কিন্তু আমি প্রমিত মানে আমি তো সেই অর্থে আমি কিন্তু এখানে কোনো বিতর্কই দেখছি না, কারণ সরোয়ার ফারুকীও তার ছবিতে বা নাটকে কিন্তু চরিত্রের মুখ দিয়েই সংলাপগুলো বলান। সেই সংলাপগুলো ফারুকী ভাইয়ের কথা আমি বলতে চাই যে তাহলে বিতর্কটা কোন জায়গায়? আসলে বিতর্ক যে একটা আছে সেটা কি আপনি? সেটা আমার যেটা মনে হয় যে এটা হচ্ছে যে আমাদের
টেলিভিশন নাটকে বা বেতারে একসময় একটা হীনম্মন্যতা কাজ করতো আমাদের এক সময় মানে এখন আর নাই। এখন সেটা কমে এসছে। এটা আমি বলবো যে হয়তো কমে আসার পেছনে আরো অনেক কারণ আছে, সামাজিক না না, আমাদের আপনারা গ্রহণ করতে শুরু করছেন এই জন্য আমরা বলছি। গ্রহণ করতে শুরু করেছি, যদি তুমি বলো সেটাও বলতে পারো, কোনো অসুবিধা নেই। আর না, গ্রহণ করে শুরু না করার কোনো কারণ নেই। Exactly. যেমন একটা কথা বলি, 50-এর দশকে যারা বাংলা গদ্য লিখতেন তারা কিন্তু চেষ্টা করতেন কলকাতায় বুলি ব্যবহার করতে, যেটি আমাদের এই অঞ্চলের মানুষের মুখের ভাষার সঙ্গে কোনো যোগাযোগই নেই। সম্পর্ক নাই। যেমন ওয়ালিউল্লাহর মতন লেখক ব্যবহার করেছেন নাবে নাই, নাবছেন, নাবে নাই, হ্যাঁ। আবার অন্য একজন বলছে যে নাবছে, দোবো। দোবো আমাদের এলাকার মানুষ বলে না, এটা পশ্চিমবঙ্গের এলাকার মানুষ বলে। এই যে পূর্ব বাংলা যখন একটা স্বাধীন রাষ্ট্র হবে, তখন সেই রাষ্ট্রের যে মান ভাষা তৈরি হবে, সেই মান ভাষার মধ্যে এই দোবো চলে যাবে। আমাদের এই অঞ্চলের যে অভিব্যক্তির যে প্রকাশ, সেগুলো মান হতে শুরু করবে। সুতরাং মান ভাষা একটা কিন্তু প্রয়োজন আছে। আমি যদি কেউ বলে যে মান ভাষার প্রয়োজন নাই, তাহলে সেখানে আমি দ্বিমত করব। যে আনুষ্ঠানিক একটা রাষ্ট্র যখন চলে, যখন প্রতিষ্ঠান চলে, তার একটা তাহলে কি আনুষ্ঠানিক এখানে একটা বিতর্ক হয়ে গেল না? রাইট, এই আমি জায়গাটাই সেটাই বলতে জানতে যাচ্ছি। চাইছিলাম যে মান ভাষা আসলে কি কি করা হবে। পত্র লেখা হবে, সাহিত্য করার ব্যাপারে আপনি স্বাধীনতা দিয়ে দিয়েছেন। সাহিত্যিক তো তাহলে মান লিখতে ভাষায় কি কি করা হবে, মানে সরকারি পত্রগুলি লেখা হবে? সরকারি যেখানে প্রয়োজন পড়বে সেখানে তার থেকে ওটা তো প্রাগৈতিহাসিক ভাষায় লেখা হয়। মানে না, সেটা তো কিন্তু মান ভাষা নয়, কিন্তু না না, সেটা কিন্তু মান ভাষা না, নয়। ডক্টর শরীফ সিকদার, আপনি কি মনে করেন মান সেটা ভাষায় তাহলে শেষ। আসলে কি করা হবে? মানে জনাব আহমদ বাজারের কথা কি পাওয়া গেল যে আমি সাহিত্য করতে পারবো, আমি কথা বলতে পারবো, আমার ক্রিয়েটিভিটির জায়গা মান ভাষার জায়গাটা হচ্ছে আমাদের আনুষ্ঠানিকতার ভাষা। আমরা যখন বিভিন্ন শ্রেণীর পেশার বিভিন্ন পর্যায়ের মানুষজন যখন একটা জায়গায় বসি বা আলাপ করি, আমি যখন শ্রেণীকক্ষে ক্লাস নেই কিংবা এখানে যখন আমরা একটা আলোচনায় বসছি, তখন কিন্তু আমরা একটা কমন একটা জিনিস খোঁজার চেষ্টা করি, যে জিনিসটা বা যে ভাষাটা, যে ভঙ্গিটা সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য সহজ হবে। আমি যদি সেটা না করি, এইবার একটু বোঝা গেল। আমি একটু রাইসু ভাইকে জিজ্ঞেস করি যে রাইসু ভাই, এই যে একটা আনুষ্ঠানিক আলাপে মান ভাষা ছাড়া আর কোনো কিছু করার কি আছে? যে মান ভাষা যদি সম্ভব মানে হয়, সেটা কি মান রাইসু ভাষা- সমর্থন করে কিনা সেটা না না না, আমি মান ভাষার বিপক্ষে কিছু না। মান ভাষা যদি কিন্তু কেউ আগে ব্যবহার কিন্তু করে বলেছে, করুক, হ্যাঁ। সিলেটি ভাষা কেউ ব্যবহার করলে করুক, চাটগাঁয়া ভাষা ব্যবহার করলে করুক, যে কোনো ভাষা যে কোনো জায়গায় চলতে পারে। না, কিন্তু এটা এখানে কিন্তু সিলেটি ভাষা কিন্তু ব্যবহার করলে তো অনেকে ডক্টর বুঝবে শরীফ না। সিকদার বলছেন যে মান ভাষা ব্যবহার করতেই হবে আনুষ্ঠানিক একটা অঙ্গনে। সেটা অনুষ্ঠান বলতে আপনার কোথায় ধরেন অনুষ্ঠান? এরকম একটা আলোচনায়, রাইসু, ক্লাসরুমে। রাইসু, আপনি যদি একটা কবিতা লেখেন, আপনি আঞ্চলিক ভাষা লিখতে পারেন, আপনি ডিজুস বাংলা লিখতে পারেন, আপনার যে বাংলা ইচ্ছা আপনি লিখতে পারেন। ডিজুস কিন্তু আপনি বাংলা যখন কোনটা? সেটা এই যে আলোচনা প্রসঙ্গগুলো আসছে এর ভিতরে সম্পৃক্ত। ডিজিজ বাংলাটা কোনটা একটু যদি বুঝাইতেন আমাকে। এই যে এফএম রেডিওতে এখন একটা বাংলা ব্যবহার করা হয়, এটা এফএম রেডিও ডিজিজ, এফএম রেডিও না, ফারুক অনেক ভাই। আগে ডিজিজ এসেছিল। না ফারুকি ভাই, আসছিল, কিন্তু ওইটার নামটা হয়েছে এরকম একটা। ফারুক এটা ভাই, আপনারা কেন দিয়েছিলেন না? ফারুকি ভাই, মানে ডক্টর শরীফ সিকদার যে প্রসঙ্গটিতে আসলেন, যখন আমরা আনুষ্ঠানিক একটা আলোচনা করব বা আনুষ্ঠানিক একটা ইয়াতে আসবো, সাহিত্য বা সৃজনশীলতার ক্ষেত্রে বাদ থাক, মানে আপনাদের স্বাধীনতা আছে সেটা করার জন্য, কিন্তু তখন মান ভাষাটা প্রয়োজন কিনা বা আচ্ছা, দেখেন আবশ্যক কিনা? এক সেকেন্ড, ভদ্রলোকরাই কি খালি অনুষ্ঠান করবে কিনা? হ্যাঁ, ভদ্রলোকরাই তো করে, সাধারণ মানুষকে তো সাধারণ বোঝানো হয় লোকের না। বহু অনুষ্ঠান। আচ্ছা, আমি একটা কথা আসে না বলছি। তো, সাধারণ মানুষ তো আসে না। রাইসুলের না, কথা কিন্তু বলছি। সাধারণ মানুষ অনুষ্ঠান করলে ঠিক আছে, সাধারণ বলছি। মানুষের ভাষায় কথা বলে। তারা বলবে, সেটা তারা সেখানে আসে না বলে। সেই আনুষ্ঠানিক আচ্ছা, আমি আসছি গোলমালটা আমার মনে হয়, আমি যদি বুঝতে পারি ঠিকঠাক, দ্রুত নিয়ে যাবেন না এই প্রোগ্রামে, দ্রুত নিয়ে যান সব কথা। একটা বুঝতে পারছি যে মান ভাষা একটা থাকবে কিনা, আপনি বলছেন হ্যাঁ থাকবে। এখন প্রশ্ন হচ্ছে মান ভাষাটা কোনটা, এটা কি স্থির কোনো কিছু কিনা? 200 বছর আগে যাহা মান ভাষা ছিল আজই উহা মান ভাষা আছে কিনা? 200 বছর পরে উহা কি মান ভাষা থাকিবে, আজি যাহা আছে থাকিবে না? এটা একটা গোলমালের জায়গাটা। তাহলে বদলায় কেন মান ভাষা, এটা আমাদের বুঝতে হবে পরিষ্কার। বদলায় গবেষকের টেবিলে না, বদলায় রাস্তাঘাটে যখন ব্যবহার মানুষের করে, মুখে। এবং বুদ্ধিজীবীরা যখন বলে এই ভাষা ব্যবহার ঠিক হচ্ছে না, গালি দেয়, একসময় গিয়ে ওটাকে অভিধানে নিয়ে নেয়। এই প্রক্রিয়াগুলো আমাদের জানতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, রাইসু একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছে। হ্যাঁ, আমি জানি শাসকের একটা ভাষা লাগে, মান ভাষা। পৃথিবীর সব দেশে শাসকের ভাষা আছে। আমাদের এই মান ভাষাটাও কিন্তু একজন শাসকই নির্ধারণ করেছিল, এবং যখন এটা নির্ধারিত হয়েছিল কলিকাতায় যে নদিয়া শান্তিপুরের ভাষাগুলোর এই মূল জিনিসগুলো নিয়ে আমরা এই প্রমিত মান ভাষা নির্ধারণ করব, তখন কিন্তু এই বিতর্ক উঠেছিল যে পূর্ববঙ্গের লোকেরা এই ভাষা বুঝবে কিনা। তখন কিন্তু কলিকাতার এবং আমাদের বাংলা সাহিত্যের প্রধান পুরুষদের কেউ কেউ এরকম লিখেছিলেন যে ইহাতে পূর্ববঙ্গের লোকেদের মুখ বাঁকায়া গেলে কিছুই করিবার নাহি, একসময় তাহারা শিখিয়া লইবে। এটা মনে রাখতে হবে। যেন বানর ওরা আর কি। হ্যাঁ, কেন 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 এটা বলেছিলেন? কারণ উনি জানেন ওনারা শাসক, ফলে ওনারা নির্ধারণ করবেন, আমরা বিদ্যালয়কে শিখবো। ফলে এগুলো রাজনৈতিক বিতর্ক আছে। আমি এর মধ্যে না গিয়ে কিন্তু এর সঙ্গে কিন্তু একটা ভাষা বৈজ্ঞানিক ব্যাপার আছে, কিন্তু আসতেছি, আমি জিনিসটা আমার আপনারটা মনে পরে হয়। আসছি, আমাকে শেষ করে একবারে, তারপর আপনি বলেন আবার। আপনি যে আমাকে বলেছেন তাহলে আমার বিরুদ্ধে অভিযোগটা কোথায়, আমি অনেক চেষ্টা করেছি, খুঁজতে পাইনি। আমি পেয়েছি যেটা, সেটা হচ্ছে প্রমিত চলবে। তারপর যখন আমি ধরলাম তার মানে প্রমিতর বাইরে কিছু চলবে না, মানে না আঞ্চলিক চলবে, কুষ্টিয়া, নোয়াখালী, বরিশাল এসে চলবে। তাহলে কোনটা চলবে না?
চলবে না মানে ঢাকায় যে একটা মেল্টিং পট হয়েছে গত 30-40 বছরে, এখানে সিলেট থেকে এসছে, রংপুর থেকে এসছে, নোয়াখালী থেকে এসছে, এরা এসে এখানে এসছে। তো এ তো আমি একজন সিলেট বলবে, একজন চিটাং বললে কমিউনিকেশন হবে না। সে তখন একটা কাজের ভাষা তৈরি করেছে এবং এই শব্দ এই ক্রিয়াপদগুলো কিন্তু তার বানানো না। এই ক্রিয়াপদগুলো বাংলাতেই ছিল, লুকিয়ে ছিল, আমরা ব্যবহার করা শুরু করেছি বেশি করে, করতেছি, খাইতেছি। আপনি যদি 18 শতকের বাংলা অভিধান দেখবেন, করতেছি আছে, এই ক্রিয়াপদ আমাদের কারো বানানো না। এই যে 30 বছর ধরে মানুষগুলো ব্যবহার করেছে এটা এখানে, এইটা আমরা ব্যবহার করতে শুরু করলাম, পরে আমার বিরুদ্ধে অভিযোগ আসলো। তখন তারা বললো সমস্যাটা, আমি বললাম দেখেন কৃষকের ভাষা চলবে, বরিশালের যে লোকটা তাকে আপনি, বা নোয়াখালীর সিলেটের লোকটাকে আপনি খ্যাত ভাবছেন, সে তার আঞ্চলিক ভাষায় বলুক। ঢাকায় যিনি প্যান্ট শার্ট পরবেন, তুমি প্যান্ট শার্ট পরা মধ্যবিত্ত ভদ্রলোকের মুখে কেন তুমি প্রমিত দিচ্ছ না? আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর এই প্রশ্নটা নিয়ে ফেরত আসবো ডক্টর সৌরভ শিকদারের কাছে। তার আগে আমি একটু শুনিয়ে রাখি যে আমাদের একজন দর্শক বলেছেন যে যেখানে প্রমিত ভাষায় পার্লামেন্ট চলে না সেখানে এইসব নিয়ে আলোচনা করা কি উচিত কিনা। আমরা এটা বিরতি ফিরলাম আজকের বাংলাদেশে। আমি একটু ডক্টর সৌরভ শিকদার আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনার একটি লেখা থেকে পড়ছি আমি। আজ বাংলা ভাষা FM, বেতার ও টিভি সহ বিভিন্ন গণমাধ্যমের প্রভাবে হিন্দি, উর্দু, ইংরেজি মিলিয়ে একটি মিশ্র ভাষারূপ অর্জনের পথে অনেক দূর অগ্রসর হয়েছে। কেউ কেউ নতুন নামকরণের বিষয়ে উল্লেখ করছেন। বাংলা ভাষার মর্যাদার জন্য এটি যে খুব সুখকর নয় তা বলাই বাহুল্য। আপনি এতটা আশঙ্কা কেন করছেন? দুটো কারণে। একটি হচ্ছে যে আমরা যে আলোচনাটা শুরু করেছিলাম ফারুকীর নাটক নিয়ে বা যে বিষয়গুলো নিয়ে, আমি এটার ভিতরে কোনো বিরোধ দেখি না। একজন লেখক হিসেবে তিনি যখন একটি নাটক লেখেন, তার চরিত্রের সংলাপ দেন, জায়গাটা সমস্যা হয় কোথায়? আজকে যদি ফারুকি না হয়ে সাধারণ একটা নাট্যকার হতো, তাহলে এই সমস্যাটা হয়তো বা হতো না। এটা যে একটা জায়গায় একটা মান পর্যায়ে যখন চলে যায়, তখন কিন্তু অন্য অনেকে এই পথ রাস্তা ধরেন। মানে ফারুকী ভাই জনপ্রিয়, সেই জন্য উনার নাটকের ক্ষেত্রে মান ভাষা ব্যবহার করতে হবে, আমরা কি এরকম না, একটা মান ভাষা ব্যবহার করতে হবে না, আমি সেটা বলিনি। আমার প্রসঙ্গটা হচ্ছে যে তিনি যেটা ব্যবহার করেছেন সেটা যখন আরো জনপ্রিয়তা পায় এবং আরো অন্যরা অনুসরণ করেন, এবং আমাদের আজকে বাজার তো পুঁজি অর্থনীতি নিয়ন্ত্রিত, সেটা তারা তখন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, সেটা আর তখন ওইটা থাকে না। তখন ওটা একটা ফ্যাশনের মতো হয়ে যায়। বিজ্ঞাপন দেখে যেমন পণ্যের প্রতি আমরা আকৃষ্ট হই, ঠিক একইভাবে ওই জিনিসগুলো কিন্তু শিশু মনো। ডক্টর সৌরভ শিকদার, এটা ফ্যাশনে পরিণত হলে কি খুব সমস্যা? আমরা তাহলে একটা আরোপ করে দিচ্ছি আমরা আমাদের জনগণের কাছে, আমাদের সাধারণ মানুষের কাছে। চিরকালই তো যারা মানে সমাজ, রাষ্ট্র, ভাষা, সাহিত্য, শিল্প শাসন করেছেন তারা তো আরোপ করেছেন আমাদের উপর। আমি রবীন্দ্রনাথ দিয়ে অনেক প্রভাবিত, নজরুল ইসলাম দিয়ে অনেক প্রভাবিত, আমি তো প্রভাবিত, আমার উপর আরোপ করেছেন তো তারা। সেই আরোপ আর এই আরোপ কারণ ফারুকী ভাই রবীন্দ্রনাথ নন না, সেটা প্রসঙ্গ, সেটা তো নয়। প্রসঙ্গটা হচ্ছে যে আমি স্বতঃস্ফূর্তভাবে যে জিনিসগুলো আমরা চলি, আমরা যে আজকে বাংলা ব্যবহার করছি, এটা তো আমাদের মুখের ভাষা বাংলাই। Right. একটু আগে বোধহয় একটা কথা উঠেছিল সংসদের ব্যাপারটা, একজন প্রশ্ন করেছিলেন। জি। আমি একটি ছোট্ট উত্তর আমার মনে হয় এটা, সেটা হচ্ছে যে আমাদের সংসদে কারা যান, তাদের যদি আমরা অবস্থানটা চিন্তা করি, তাহলে তো এই যে প্রমিত ভাষা ব্যবহার হয় না, এটাই তো স্বাভাবিক। রাইসু ভাই, আপনি এই জায়গাটা থেকে কি বলবেন যে অনেক জনপ্রিয় বা উনি একটা মানে, আমি ওসব ভালো বুঝতে পারি নাই, কিন্তু যতটুকু বুঝছি যে ফারুকী ভাই যেহেতু একটি মানে দাঁড়িয়ে গেছেন, সুতরাং তার পক্ষে কোনো কিছু ব্যবহার করলে সেটা অনেকে অনুসরণ করে। ফারুকীর অবস্থানের একটা তাই তো দোষ বলছি। আমি দেখতে পাই। জি। এটা মাঝার ভাইয়েরও একই দোষ, মানে আপনাদের দোষ না, মানে অবস্থানের দোষ। সেটা হলো যে ওনারা মনে করেন যে যেহেতু চরিত্রের জন্য লাগবে, সুতরাং ওই ব্র্যাকেটের মধ্যে, ঊর্ধ্বকমার মধ্যে ওই ভাষাটা সে ব্যবহার করতে পারবে, কিন্তু সে নিজে ওই ভাষায় কথা বলতে পারবে না। আচ্ছা। মানে ফারুকী আমি এটা বলিনি একবারও। ফারুকী না, ওই কথার মধ্যে এটা আছে যে চরিত্রের নাই। প্রয়োজনে আমি দেই। এখন ফারুকী সাহেব যখন নিজে মিডিয়াতে কথা বলবেন, তখন তার মুখে অপ্রমিত ভাষা আপনারা নেবেন না, কারণ সে তার চরিত্র না। আমার কথা হচ্ছে যে উনিও যা খুশি ভাষায় কথা বলতে পারেন, ওই যেমন ইচ্ছা যেটা বলছেন উনি, সেই ভাষায় তিনিও কথা বলতে পারেন, কেন পারবেন না? এই ভাষা তো সারা দেশে চলতেছে। হঠাৎ করে কি এমন হইলো যে আপনার এই এসি রুম থাকলে, মিডিয়া হইলে আপনি আর ওই ভাষায় কথা বলতে পারবেন না? আচ্ছা, আমার একটা না, প্রশ্ন সেই হয়, ক্ষেত্রে রাসূলের কাছে আমি একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে আমার এই যে এই ভাষা সবার মুখে হচ্ছে, আপনি যদি রাত্রে আমাদের FM রেডিওগুলো শোনেন, যে ভাষায় কথা বলে, যে ভাষায় অনুষ্ঠান করে, এই ভাষা কত পার্সেন্ট লোক বাংলাদেশের, না, আপনি কত কোন ভাগ জায়গায়- লোক ব্যবহার করে? আমাকে এটা উত্তর দিন। FM না, না, কত ভাগ? আচ্ছা, আমি আমি তো এই একটু- প্রসঙ্গটা ওখানে উল্লেখ ফারুকী করেছি। ভাই, আপনি বলেছেন, আমি একটু ডক্টর সৌরভ সিকদারের প্রশ্নটা রাইসু ভাইয়ের কাছে যাওয়ার আগে একটু আহমদ মাজার ভাইয়ের কাছে আসি। যে মাজার ভাই, আপনিও কি মনে করেন যে এখন আমাদের বাংলা ভাষার প্রধান শত্রু FM রেডিওর ভাষা? আমি আলাদা করে এইভাবে বলি না, কারণ এটা সবচেয়ে বেশি শোনা যাচ্ছে মানে আর কি এটা যে শোনা, এটা হয় এরকম রয়ের যে কথা উঠছিল যেটা। যারা FM রেডিওতে যারা কথা বলে, তারা কিন্তু অপ্রমিত, মানে মুখের ভাষায় কথা বলার জন্য এটা তারাও কিন্তু একটা কৃত্রিম ভাষায় কথা বলছে। রাইট। তারা কৃত্রিম ভাষায় কথা বলছে বলেই
ওইটা আমাদের খারাপ লাগছে। মাঝে মাঝে আপনি কি খেয়াল করেছেন পৃথিবীর অন্যান্য দেশের এফএম রেডিওগুলিতেও কিন্তু একটা কৃত্রিম ভাষায় কথা বলতে হয়, কারণ অনেক দ্রুত কথা বলতে হয়, অনেক এটা আলাদা রকম একটা ভাষা। যেমন আলাদা রকম ভাষা আমরা যখন বিমানে চড়ি অনেক উপরে উঠি তখন এক ধরনের আলাদা রকম ভাষায় কথা বলা হয়, সেটা আছে, কিন্তু কিন্তু আমরা কখনো শুনি নাই বাংলাদেশ বিমানে যে 30,000 ফুট উপরে একটা জিনিস এখানে এখানে কিন্তু ওই যে রাইসু বা ফারুকি যে কারণে বিরোধিতা করছে মান ভাষার, এখানে কিন্তু সেই ধরনের একটা মান ভাষা বিরোধিতা আমরা করতেছি না। আমি একবার করে নিই আমি মনে করি মান ভাষা একটা বিকৃত ভাষা, এটা চলতে পারে। কিন্তু আপনি খুব স্লেশ করতেছেন, আপনি কিন্তু বিরোধিতার চেয়ে বেশি হচ্ছে রাইসু ভাই। এফএম ভাষা একটা বিকৃত ভাষা চলতে পারে, মান ভাষা একটা বিকৃত ভাষা চলতে পারে, এবং স্বাভাবিক যে অপ্রমিত ভাষা তাও চলতে পারে। কিন্তু সেটা অবিকৃত এখানে ভাষা। আমি সেটা অবিকৃত ভাষা। কিভাবে মানে অন্যগুলো না হয় অপ্রমিত ভাষায় কোনো বিকার নাই। না, অপ্রমিত আচ্ছা, ভাষায় এফএম এর কোনো- ভাষায় একটা আমি একটা বিকৃতি দেখি, এই বিকৃতির কারণটা আমি দেখি যে এখানে কিন্তু একটা রাজনীতি আছে, জি। সেটা ব্যবসার রাজনীতি। জি। আসল ব্যাপারটাই তো এখানে। এফএম রেডিও যে ব্যবসাটা করতে চায়, যে শ্রেণীর শ্রোতার কাছে পৌঁছতে চায়, সেই শ্রেণীর শ্রোতাকে একটা কৃত্রিম মানে এলাকার মধ্যে নিয়ে সে তার ব্যবসাটা করতে চায়। সেটা তো আমাদের স্কুলগুলিতে তাই শেখায়। আপনি যে শ্রেণীর শ্রোতার কাছে পৌঁছতে চান, যে শ্রেণীর পাঠকের কাছে পৌঁছতে চান, রাইসু ভাই তো তাদের জন্যই কবিতা লিখবে। না, লিখতে পারে, কিন্তু ওই কাজটা এই সৃজনশীল ব্যবসায়- কাজ নয়। এই ব্যবসায় এটা কিন্তু সৃজনশীল কাজ না, নয়। সৃজনশীলতার এই বাউন্ডারি কি আপনি মানেন ফারুক না, আমার ভাই? আগের উত্তর দেওয়ার বাকি আছে। জি, আচ্ছা প্রথম একটু কথা- দ্রুত দিতে হবে দ্রুত ফারুক ভাই। প্রথম কথা, রাইসু আমাকে বলেছে আমি কেন ওই ভাষা বলি না। হ্যাঁ। হ্যাঁ, এটা একটা অভিযোগ। আমি হ্যাঁ, আমাদের দর্শকরাও কিন্তু জিজ্ঞেস করছে যে আপনি ওই ভাষায় কথা হ্যাঁ, বলেন না এটা কেন? খুবই স্বাভাবিক একটা অভিযোগ হতে পারে। না, আমি এই অভিযোগ করি না। আচ্ছা, আমার বলছি যে- উত্তরটা হচ্ছে, আমার উত্তরটা খুব সিম্পল। প্রমিত, তথাকথিত অপ্রমিত সকল ভাষায় আমার ভাষা, আমি সকল ভাষায় ব্যবহার করতে পারি, কোনো ভাষার প্রতি আমার কোনো বিদ্বেষ নাই। প্রথম উত্তর শেষ। দ্বিতীয় উত্তর, সৌরভ ভাই যেটা বলেছেন, সংসদে যারা যায় তাদের শিক্ষা দীক্ষার মান সম্পর্কে উনি জানেন, ফলে ওখানে তো অপ্রমিত ভাষা হবেই। এখানে আমার তীব্র আপত্তি আছে। না, এখানে এটা তো আমারও আমার তীব্র আপত্তি আছে। মানে অপ্রমিত, তথাকথিত, যাহা প্রমিত নয় তাহাই অপ্রমিত, এবং অপ্রমিত ভাষা ব্যবহার করলে ওই লোক জ্ঞানী নয়, তাহলে রাজ্জাক স্যার কি জ্ঞানী না? লালন কি জ্ঞানী না? এটা আমি মনে করি খুবই ভুল এবং খুবই একটা ব্রাহ্মণ্যবাদী চিন্তা, যে তুমি আমার মতো অপ্রমিত না বলিতে পারিলে তুমি কিন্তু হে বৎস তুমি জ্ঞানী অধ্যাপক নও। রাজ্জাকের ব্যাপারটা কিন্তু রাজ্জাকের ব্যাপারটা কিন্তু এটার সঙ্গে তুলনা হবে না। রাজ্জাকের ওখানে ব্যাপারটা লালন রাজ্জাকের ব্যাপারটা কেন এখানে হবে আসে না, না। না, কেন? না, হ্যাঁ, এখানে ফারুক ভাই, ফারুক ভাই, আমি এটা আচ্ছা, সৃজনশীল জায়গা, একটা আলাদা অন্যরকম জায়গা। আমি জানতে চেয়েছি, অধ্যাপক অপ্রমিত রাজ্জাক হলে- না, অধ্যাপক প্রশ্নটা রাজ্জাক শুনেন, যে ভাষায় কথা বলতে, প্রশ্নটা শুনেন, পার্লামেন্টে জ্ঞানী অপ্রমিত দেখতে হইলে হবে কেন? উনি অজ্ঞানী হইবেন কিনা এটা বলেন। না, অপ্রমিত হলে অজ্ঞানী হবে না। ফারুক ভাই, আপনি আপনাকে অজ্ঞানী বলা হয়নি, রাইসুকে That's অজ্ঞানী it. বলা হয়নি। ফারুক ভাই, রাইসু আমার বলেছে রাজ্জাক যেটা। সাহেব সম্পর্কে আমার প্রশ্ন শুনেন। রাজ্জাক সাহেব কিন্তু যখন বক্তৃতা দিয়েছেন, হয় তিনি ইংরেজিতে বক্তৃতা দিয়েছেন না, না, এবং না হয় আঞ্চলিক ভাষায় বক্তৃতা দিয়েছেন। কেউ দিতে তাকে পারে। কিন্তু আঞ্চলিক কোনো ভাষা তো মানা করে অপ্রমিত নাই। নয়। আঞ্চলিক ভাষা তো তাতে তাহলে তার আঞ্চলিক জ্ঞান ভাষা দিতে- প্রমিত। আঞ্চলিক তাহলে ভাষা আজকে থেকে অবশ্যই আপনারা সেই- বলবেন যে উহা প্রমিত। ওই না, আঞ্চলিক আঞ্চলিক ভাষা প্রমিত। বলা না, না, হয়েছে। না, 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 যেটা আঞ্চলিক প্রমিত ভাষা ভাষা অপ্রমিত হয়েছে। না, আপনি যখন চট্টগ্রামে যাবেন তখন ওখানকার যে আঞ্চলিক ভাষা সেটা ব্যবহার করবেন। চট্টগ্রামে গেলে- কিন্তু এখানে যখন আপনি আচ্ছা, আসি। আমাদের সঙ্গে কথা প্রশ্ন বলছেন করি, তখন আপনি প্রমিত বলতে ভাষা পারবেন। নিজেই তো আঞ্চলিক ভাষা। দাঁড়া, বলতে দে। চট্টগ্রামে গেলে চট্টগ্রামেরটা প্রমিত, যাক প্রমিত নতুন সংজ্ঞা পেলাম। না, আর ওইটা তো শেষ করি, হ্যাঁ, right. নাখালপাড়ায় মোহাম্মদ মুখলেস আলী যে ভাষা বলছেন, নাখালপাড়ায় দাঁড়িয়ে, নাখালপাড়া আর চট্টগ্রামের মধ্যে কি ঝামেলা রয়েছে? নাখালপাড়ার লোকটা তার ভাষাটা ব্যবহার করতে পারবেন না? নাখালকারে তো চট্টগ্রামে লোক ওটা থাকে উহা না। কেন প্রমিত না, হবে না? নাখালকারে নাখালপাড়া ভাষায় বলছে, না, চট্টগ্রামের না, ভাষায় না, বলবে। না, যদি জাতীয় উনারা একটা জাতীয় ডক্টর শরীফ সিকদার, আপনি এটা আসলে একটু পরিষ্কার যদি করতেন যে জাতীয় আপনারা লেখা এটা বারবার বলছেন গণমাধ্যম বা জাতীয় কোনো জায়গায় বা কোনো একটা, আপনি আমাদের অনুষ্ঠানেও বলছিলেন কোনো একটা আনুষ্ঠানিক পর্যায়ে, সেটা দিয়ে আসলে আপনারা কি বুঝাতে চান বা সেটার বাউন্ডারিটা সীমানাটা আসলে মানে আমি মাঝখানে একটু জিজ্ঞেস করি যে পার্লামেন্টে জ্ঞানী লোকদের কেন ঢুকতে হবে? না, এটা ওনার না, আমি কিন্তু বক্তব্য। জ্ঞানী অজ্ঞানীর প্রসঙ্গ বলিনি কিন্তু আপনি তো আমি। বললেন একটু। না, আমার কথা হচ্ছে যে বিতর্কটা প্রশ্ন এসেছে, জি। সেই প্রশ্নের যে কারণ কি ওখানে ভালো ভাষা ব্যবহার করা হয়নি। কোনটা খারাপ আপত্তিজনক না, যে শব্দগুলো গালিগালাজ ব্যবহার হচ্ছে করা খারাপ ভাষা। পার্লামেন্টে না, সেই মানুষের গালিগালাজ তো ভাষায় কথা হয়েছে। বলা হয়। এখানে কিন্তু ওইটাই অর্থ করা হয়েছে। এই যে এসএমএসটা এসেছে সেখানে কিন্তু অর্থ এটাই না, করা আমি হয়েছে। অবশ্য অর্থ গালিগালাজের দিকে মনে করি না, আমি মনে করছি আঞ্চলিকতার দিকে নজর দেওয়া আঞ্চলিকতা উচিত। তো আসতেই পারে সেখানে, সে তো জানি না আঞ্চলিকতা। অসাধারণ কথা বলেন। মানে Right. সাইফুর রহমান যখন কথা বলেন আমাদের অর্থমন্ত্রী, তখন সাবেক তো ইংরেজি রাষ্ট্রপতি ব্যবহার শাহাবুদ্দিন করেন, আহমেদ। সিলেটি ভাষা আব্দুল ব্যবহার হামিদ করেন, স্যার। অনেকেই তো ব্যবহার করে আঞ্চলিক ভাষা। কিন্তু আমরা আমাদের আনুষ্ঠানিক যে জায়গাটা, সেই জায়গা থেকে কি আমরা সবাই যদি এভাবে কথা বলি, এই ভাষাটা যেটা রাইসুর কথা বলছে বারবার, যে আমার এই স্বাধীনতাটা আছে, আমি অপ্রমিত, কথাটা ব্যবহার হচ্ছে অপ্রমিত ব্যবহার করব, তাহলে কি সেই শৃঙ্খলাটা থাকবে বা সেই সৌন্দর্যবোধ জায়গাটা থাকবে কিনা ভাষার? যে আমরা আসলে কার প্রসঙ্গে কত কিভাবে আচ্ছা, আমি এই জিনিসটা ডক্টর শরীফ সিকদার খুব ভালো বুঝতে পারি না। যেমন ইংরেজি ভাষা যে এতগুলি অ্যাকসেন্টে বা এতগুলি উচ্চারণে বলা হয়, তাতে ইংরেজি ভাষার কি ক্ষতি হয়েছে? আর জিওফ্রি বয়কট মানে ঠিকই। ক্রিকেট ধারাভাষ্যতে
রুবিশ বলেন, রুবিশ। ক্রিকেট রাবিশ আমি 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 ইউ উচ্চারণ উনি ইউ করেন, তাতে কি ক্ষতি হয়? আমি স্কটিশদের যে সেটা ভাষার বুঝতে পারি না। ভঙ্গি যেটা তিনি তো এর বাইরে বলতে পারেন না, তার উচ্চারণ তো আসে না। না, মানে কিন্তু যার আসে না, আপনি যখন কৃত্রিম ভাবে আপনার একটা জিনিস আসছে না, সেটাকে আপনি তারপরে বলছেন, সেটা তো অন্যরকম হয়ে গেল না? কৃত্রিম তো হচ্ছে প্রমিত ভাষায় তো কৃত্রিম, এটা কেন আপনারা এটা খণ্ডন করেন যে প্রমিত ভাষা কৃত্রিম নয়, তারপরে অন্য ভাষায় না, কৃত্রিম বলেন? কৃত্রিমতার সমস্যা কি রাইসু ভাই? কৃত্রিম আমি তো সমস্যা বলিনি, আমি মানতেছি আপনি যে বিকৃত কৃত্রিম বলতেছেন কেন তাহলে? বিকৃত তো এটা বিকৃত বিকার করা বিকৃত হয়েছে শব্দের এই জন্য অর্থ- বিকৃত। বিকৃত বিকৃত শব্দের মানে অর্থ- যেটা খারাপ শব্দ স্বাভাবিক না। না, স্বাভাবিক থেকে বিকৃত হয়েছে যেটা। ভাষা তো কখনো স্বাভাবিক স্বাভাবিক থেকে বিকৃত হয়েছে যেটা। ভাষা তো কখনো স্বাভাবিক থাকে না। স্বাভাবিক তো একটা স্থানীয় বিষয়। না, না। স্বাভাবিক তো এক জায়গায় ভাষা তো থাইকা যাবে। স্বাভাবিকই, ভাষা হচ্ছে নদীর মতো বহমান এবং জি, দূষিত সেই জন্য উনি তো এটাকে বলছেন। আর বিকৃত বলা যাবে না, না। না, নদীকে সেটাকে যখন আগায় গেলে আটকান- কি নদীকে বিকৃত বলেন আপনি? নদী যখন বাদ দেন তখন তো বিকৃত হচ্ছে নদী। নদী না, বাদ দিলে আমরা বিকৃত অনেক হবে। জিনিসপত্র ঢুকিয়ে দিচ্ছি, ময়লা ফেলছি। সেভাবে হচ্ছে, বাদ ময়লা দিলে পরিষ্কার হয় করলে না। কি বিকৃতি করবে? এখন ময়লা পরিষ্কার করলে কি নদী খারাপ হয়ে যাবে? পরিষ্কার কি আমরা না, পরিষ্কার করবো না? কিন্তু ভাষার ব্যাকরণ আপনি তৈরি করেন ঠিক আছে, কিন্তু ব্যাকরণ দিয়ে ভাষা শাসন যখন করবেন সেটা বিকৃতি। ব্যাকরণ না, দিয়ে- ব্যাকরণ শাসন আমরা করছি না। ব্যাকরণ দিয়ে ভাষা শাসন যখন করবে হ্যাঁ, তখন প্রমিত বিকৃতি ভাষা কিনা? মানেই হচ্ছে আমার- ব্যাকরণ দিয়ে ভাষা আমার- আমার শাসন। কাছে মনে হয় আমরা ব্যাকরণ দিয়ে ভাষা শাসনের জায়গায় নয়, মানে আপনারা তাহলে আসছি পুলিশ না। দিয়ে শাসন করতেছেন। না, সেটাও নয়, সে- সেটাও নয়। আমরা আদালতের নির্দেশটা সম্পর্কে একটু কথা বলবো ডক্টর সৌরভ শিকদার। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরলাম আজকের বাংলাদেশে। ডক্টর সৌরভ শিকদার, আমি প্রফেসর সৈয়দ মঞ্জুরুল ইসলাম থেকে একটু পড়ছি। উনি একটি প্রবন্ধ লিখেছিলেন যেটা অনেকটা এরকম যে ভাষা দূষণ নদী দূষণের মতোই বিধ্বংসী, এবং আমরা জানি যে উচ্চ আদালত এই লেখাটিকে আমলে নিয়ে এটি যেন না হয় তার বিরুদ্ধে একটি নির্দেশনা দিয়েছেন। তো উনি বলছেন ভাষা একটি জাতির প্রাণ, এর অনেক রূপ আছে আঞ্চলিক প্রমিত প্রতিদিনের ব্যবহারের, কিন্তু এর একটি রূপ যদি হয় একেবারে জগাখিচুড়ি মিশ্র বিকৃত মার খাওয়া, এবং তরুণদের যদি ব্যাপক হারে তা গ্রহণ করতে হয় তখন একটা উদ্বেগ তৈরি হয় বটে। আপনার উদ্বেগটিও কি একই রকম? অবশ্যই, কিন্তু একটু পার্থক্য আমার এখানে আছে। সেটা হচ্ছে যে এখানে কিন্তু যে সন্দেহগুলোর কথা বলা হয়েছে, যে জায়গাগুলোর কথা বলেছে, সেটা অনেক বড় একটা জায়গা নিয়ে, নানা দিক থেকে। আমরা এই আলোচনায় বোধহয় সেই জায়গাগুলো আনিনি, যে আমরা আমাদের কি ধরনের ক্রিয়াপদ ব্যবহার করছি, কি ধরনের সংলাপ ব্যবহার করছি, এগুলোই নিয়ে আমরা আজকে আলোচনা করেছিলাম। কিন্তু এই আলোচনার একটা বড় দিক যে আমাদের আজকে ইংরেজি মাধ্যমের যে প্রভাব, ইংরেজি ভাষার যে প্রভাব, এটা আন্তর্জাতিক যে প্রভাব, আমাদের প্রতিবেশী রাষ্ট্র হিন্দির যে সাংস্কৃতিক প্রভাব, এই প্রভাবগুলো কিন্তু এই দূষণের সঙ্গে সংশ্লিষ্ট, এটা আমি যুক্ত করতে চাই। এটা হলো এক। আর 2 নম্বর হচ্ছে যে ভাষার প্রাণ আসলে আঞ্চলিক ভাষা, এটা হলো আমরা ভাষা বিজ্ঞান দিয়ে বলি আঞ্চলিক ভাষা। প্রমিত ভাষা যেটা, সেটা হচ্ছে রাইসুর কথায় কৃত্রিম বলেনি, রাইসু অবশ্য বিকৃতি বলছে। আমি মনে করছি যে এটা কৃত্রিম কিন্তু বিকৃত নয়। কৃত্রিম কেন? যে একটা বিশেষ শ্রেণীর মানুষের বিশেষ পরিস্থিতিতে গড়ে উঠেছিল, সেটা একটা জায়গা, এবং সেটা গ্রহণ করে কিন্তু আজকে সমাজ সভ্যতা এত দূর চলে আসছে, আমরা আজকে চলে আসছি এত দূর, এবং সেটা আমরা চারপাশে আমরা ব্যবহার করছি। কিন্তু যখন আমরা আরোপ করে এটাকে নানা নামে, নানা পর্যায়ে, নানা কিছু নিয়ে আসছি, তখন কিন্তু এই স্বাভাবিক জায়গাটা থাকে না। ফলে আমি মনে হয় যে আমার পরিবার, আমার চারপাশের মানুষগুলো সেই ভাষার মানে জায়গাটা, প্রাণটা হারিয়ে ফেলছি, সেই আশঙ্কাটাই সৈয়দ মঞ্জুরুল ইসলাম প্রকাশ করেছেন। জি, আমি জনাব আহমদ মাজারকেও এর সাথে কিছু যোগ করার জন্য বলবো। ডক্টর সৌরভ শিকদার থেকে আমি আরেকটু পড়ি যে উনি বলছেন যে আমাদের বিদ্যালয়গুলোর পাঠ্যপুস্তক খুললে শিশুদের জন্য ভুল বানানোর, ভুল বাক্যের ছড়াছড়ি দেখতে পাই। প্রাথমিক ও মাধ্যমিক স্তরের অধিকাংশ শিক্ষকেরই নেই প্রমিত বাংলা উচ্চারণ দক্ষতা। সেটিকেও তিনি একটি মারাত্মক ক্ষতির জায়গা মনে করছেন, যেটি সম্পর্কে আমি পরে আবার রাইসু ভাই এবং ফারুক ভাইয়ের কাছে জানতে চাইবো। আপনি যদি এর সাথে আর কিছু যোগ আচ্ছা, করেন। এখানে আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে উচ্চারণ দক্ষতা না থাকার জন্য যে ভ্রান্তি, আর রাইসু কিংবা ফারুকের যে ভাষা উদ্দেশ্যমূলক প্রয়োগের স্বাধীনতা, দুটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য। অনেক পার্থক্য। এক হচ্ছে যে শিক্ষকরা যদি একটা শব্দের সঠিক অর্থ না জানেন, সঠিক এবং উচ্চারণ না জানেন, উচ্চারণটা না জানেন, তাহলে সেটা তো তার অজ্ঞতা। সে অজ্ঞতা প্রসূত ভ্রান্তিকে যদি আমি মানে মনে করি যে স্বাভাবিক, তিনি তো এক কথা বলতে গিয়ে আরেক কথা বলে দেবেন, এবং সেটা শিক্ষার্থীদের মধ্যে যাবে। যেটা প্রসঙ্গত প্রফেসর রাজ্জাকের কথা এসেছে। প্রফেসর রাজ্জাক কিন্তু কোনো জিনিস না জেনে বলেন নাই। প্রত্যেকটা অপ্রমিত উচ্চারণের পেছনে তার মানে তার প্রজ্ঞা, তার চৈতন্য কাজ করেছে। এখন যিনি শব্দের অর্থ জানেন না, শব্দটি জানেন না, তিনি যখন ভুল উচ্চারণ করেন, ভুলভাবে বলেন, আমরা যদি আমাদের সংসদের অনেকের বক্তব্য শুনি, সেটা কিন্তু ভুল উচ্চারণ না জেনে বলা নয়, সেটা হচ্ছে তাদের স্থানিক যে বৈশিষ্ট্য, সেই প্রভাব, বৈশিষ্ট্য, সেই আঞ্চলিকতার যে তারা প্রভাব। কিন্তু না জেনে বলছেন না। কিন্তু যেটা না জেনে বলছে সেটা কিন্তু আমরা উচ্চারণ শুনলে বুঝতে পারি যে Right. তিনি শব্দটা জানেননি। আমি কিন্তু ভাষার দূষণের ব্যাপারে বা ভাষা শিক্ষার ব্যাপারে প্রমিতকরণের জন্য এই বিষয়গুলোর দিকে আমি বেশি
জোর দেওয়া রাইসু ভাই প্রয়োজন। আমিও এই বিষয়গুলিতে আপনার একটু দৃষ্টি আকর্ষণ করছি যে এই যে শিশুদের জন্য ভুল বানান, ভুল বাক্যের ছড়াছড়ি বা উচ্চারণের যে মানে অসুবিধাগুলির কারণে মানে আমরা স্কুল বা বিদ্যালয় হচ্ছে রাষ্ট্রের কাঠামোর একেবারে নিজস্ব জিনিস, সেখানে কি করবে সেটা রাষ্ট্র ঠিক করবে। এ ব্যাপারে আমি আপত্তি করলে কোনো লাভ নেই, কারণ রাষ্ট্র আপনি কি আপত্তি করতে চান যে আমি মানে- চাই না, কারণ হচ্ছে রাষ্ট্রের বিরুদ্ধে আমার কোনো ফাইট নেই। জি। ফলে বিদ্যালয়ে কি করবে না করবে এটা তো ওদের ব্যাপার। মানে ভাষা না, পরিকল্পনার ব্যাপার। আমার একটা জিনিস জানতে ইচ্ছা করে একাডেমিক ইন্টারেস্টে, ধরেন ফারুকী ভাইয়ের নাটক, সিনেমা বা অন্যান্য যে সৃজনশীল কাজ দেখে কেউ উৎসাহিত হয়ে যদি ভুল বানান, ভুল বাক্য গঠন, তথাকথিত ভুল এবং ভুল উচ্চারণে অনেক কথা বলতে থাকেন, তাহলে সেটা একটা সমস্যা কিনা? না, বিদ্যালয়ের তো একটা বৈশিষ্ট্য হচ্ছে যে ফারুকীর সিনেমা আমরা দেখতে দিব না, সেটা বিদ্যালয়ের ঠিক করতে হবে যে হ্যাঁ আমরা ফারুকীর সিনেমা না দেখার জন্য বিদ্যালয়ের শিশুদেরকে শিক্ষা দিব, সেরকমও একটা কোর্স লাগবে, যেহেতু কোর্সের না, না, বিদ্যালয় তো সেই এই ধরনের প্রসঙ্গটা না, জিনিস- না, ফারুকী ভাই এটা যদি একটু বলতেন যে ফারুকী ভাই আপনার এটা দেখে যদি নিশ্চয়ই স্কুলের বলবো। স্কুলের বাচ্চারা যদি ভুল উচ্চারণে, ভুল বাক্য বানানে বা ইয়েতে শিখে, কারণ তারা তার যদি আগে আপনার- একটা প্রশ্ন আছে আপনার কাছে। জি 1999 সালে একুশে টেলিভিশন প্রথম আসলো, এস মাহমুদের স্বপ্ন, এবং আমরা সেই স্বপ্নের শরিকদার হলাম এবং আমরা কাজ করতে শুরু করলাম। কানামাছি বানালাম 2000 সালের শেষ দিকে, তখন গিয়ে আমি প্রথম এই যে ঢাকায় যে কলোকুয়ালটা ব্যবহার হচ্ছে সেটা ব্যবহার করলাম, ঠিক আছে। তো এর আগে যে 30 বছর দেশ স্বাধীন হওয়ার পরে বিটিভিতে আপনারা ক্রমাগত প্রমিত দেখিয়েছেন, এত প্রমিত দেখানোর পরও আমি যখন বাংলাদেশের বিভিন্ন জেলায় ঘুরতে যাই, কোথাও তো প্রমিত বলতে কাউকে দেখলাম না। তাহলে এই মিডিয়া কি করলো 30 বছর? মিডিয়ার এত প্রভাব থাকলে এই যে 30 বছর প্রমিত চালালেন বিটিভিতে, আমি একটা জেলাতে গিয়ে তো দেখলাম না প্রমিত ভাষা বলছে, তারা তো তাদের ভাষায় কথা বলছে। আমি শেষ করি। এক, দ্বিতীয়ত আপনি যে প্রশ্নটা করেছেন যে ফারুকী সাহেবের চলচ্চিত্রের সংলাপ শুনে যদি বাচ্চারা প্রভাবিত হয়ে পড়ে তাহলে কি হবে, তো খুবই মুশকিলের ব্যাপার। এটা দুটো উত্তর আছে। একটা উত্তর হচ্ছে প্লিজ ভাষা শিক্ষার দায়িত্বটা আপনারা স্কুলের বিদ্যালয়ের শিক্ষকদের হাতে ছেড়ে দিন। মোস্তফা সরোয়ার ফারুকী জাতীয় অধ্যাপক নন, ইনি একজন সামান্য ছবি নির্মাতা। আর প্রভাবের কথা যদি বলেন, এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি, গোলাম আজম বা যে যুদ্ধাপরাধী নিয়ে আমরা একটা ছবি বানাবো এবং ওখানে যুদ্ধাপরাধীর জঘন্যতা নৃশংসতা দেখাবো এবং দেখাতে গিয়ে যত খারাপ খারাপ কাজ করেছে তারা সেগুলো দেখাবো, এবং এটা দেখানোর পর আপনি যদি এসে বলেন ভাই আপনি যে খারাপ খারাপ কাজগুলো করে দেখালেন, বাচ্চারা তো এটা করে দেখে না, শিখে ফেলবে। বাচ্চারা তো এটা খারাপ কাজ হিসেবে চিনতে শিখবে, কিন্তু আপনার না। ডায়লগের ক্ষেত্রে তো বাচ্চারা মনে করবে ওটাই স্বাভাবিক, আমার ডায়লগে কি হবে, মনে করবে ওটাই স্বাভাবিক, ওভাবেই কথা বলতে হবে, ওইটাই ট্রেন্ডি। ও তার মানে ওই স্কুলে এবং কোথাও ব্যাকরণ, বাংলা ব্যাকরণ না, কিছু পড়ছে না। ওইটাকে ট্রেন্ডি মনে করবে। না, ব্যাকরণ পড়ছে কিনা, ব্যাকরণ পড়ছে, কিন্তু তাহলে তো- ব্যাকরণের হাত ধরে তো আর ভাষা হাঁটাচি করে না। তাহলে কি খারাপ আপনি এখন কি? বলতে চাচ্ছেন, তাহলে কি আপনি এখন বলতে চাচ্ছেন পৃথিবীর সব দেশের চলচ্চিত্র এবং সব দেশের সাহিত্য চরিত্রের সংলাপগুলো সব তথাকথিত মান ভাষা হবে? এটা কোথাও শুনেছেন আপনি? এই প্রশ্নটি আমি ডক্টর সৌরভ শিকদার আপনাকে করতে চাই যে এই যে আপনি বলছেন যে এই আমাদের বিদ্যালয়গুলোর পাঠ্যপুস্তক খুললে যে ভুল বানান, ভুল বাক্যের ছড়াছড়ি দেখতে চাই এবং এই ভুল উচ্চারণ, ভুল বানানের মাতৃভাষা শিক্ষা, এর জন্য আপনি গণমাধ্যমের প্রভাবের কথা ব্যাপকভাবে বলছেন। গণমাধ্যমের প্রভাবটা কি আসলে? এই প্রসঙ্গে আসি। ফারুকের যে প্রসঙ্গটা বললো যে টেলিভিশন 30 বছর করেছে, তা কি প্রভাবিত করেছে, আমি খালি বলবো যে 30 বছর আগে টেলিভিশন গণমাধ্যম আর আজকের টেলিভিশন এক নয়। 30 বছর আগে আজকে যে আলোচনাগুলো আসছে, যে মানুষের কাছে যেভাবে গণমাধ্যম ছিল, আজকে সেটা এক নয়। বাংলাদেশ টেলিভিশন বাইরে দেখা যেত না, সাদা কালো ছিল, আরো অনেক বিষয় ছিল, কিন্তু আজকে এত প্রভাব আছে এই বহুজাতিক কোম্পানির কারণে, এখন এত বেশি প্রভাব হয়ে গেছে যে আপনার সরওয়ার ফারুকের একটা নাটক অনেকের বহুজাতিক কাছে, কোম্পানি কোত্থেকে আসলো? না, কারণ তারাই তো এটার পিছনে স্পন্সর করছে, তারাই পয়সা না, করে ডক্টর- দিচ্ছে। ডক্টর- ডক্টর সৌরভ শিকদার, মানে বিটিভিরও কিন্তু সাংঘাতিক একক প্রভাব ছিল, সেটিকে আমাদের শেয়ার করার কোনো উপায় নাই। বাংলাদেশের আজকের বাংলাদেশের বাংলাদেশের বেশি ছিল। আজকের চেয়ে বেশি ছিল, আজকে তো কোনো প্রভাবই নাই। না না, আজকে গণমাধ্যমের যে প্রভাব মানুষের কাছে, এটা কিভাবে হবে? সৌরভ তাহলে ভাই, আজকে বাংলাদেশের চ্যানেল বেশিরভাগ লোকই দেখে না, দেখছেন হিন্দি। ডক্টর সৌরভ শিকদার, আমি একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে শুধু আপনাকে আমি এটা বলি যে আজকে আমি বাংলাদেশি ইন্ডিপেন্ডেন্ট চ্যানেলে যে টেলিভিশনটিতে প্রতিদিন 1 ঘন্টার জন্য বসি, আজকে থেকে 20 বছর আগে বিটিভিতে আমি 1 ঘন্টা আগে এরকম বসলে আমি আজকের থেকে অনেক 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 বেশি জনপ্রিয়, বা মানুষ আমাকে দেখে বাজারে চিনতে যেতে পারতো, পারতেন না আপনি। মানুষ আমাকে দেখে চিনতে পারতো, এরকম হয়েছে যে তারা অনেক জনপ্রিয় ছিলেন। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আবার আপনার কাছে। ফিরলাম আজকের বাংলাদেশে। রাইসু ভাই, আপনি বাংলা ভাষার কি কোনো রকম, ফারুকী ভাই আপনি বাংলা ভাষার কি কোনো রকম বড় সমস্যা দেখেন যে এই মুহূর্তে? বাংলা ভাষার তো অবশ্যই সমস্যা দেখি, যে পরিমাণ ইংরেজি হিন্দি এটা মিশছে, সমস্যা কিনা জানি না, এটা একটা নতুন পরিস্থিতির জন্ম দিচ্ছে। এখন আমরা এই নতুন বাস্তবতায় কিভাবে নিজেদের কোমরটা ঠিক রাখবো, নিজের লুঙ্গি কিভাবে সামলাবো, এটা ভাবার সময় আসছে। ধন্যবাদ। ডক্টর সৌরভ শিকদার, আপনি কি মনে করেন যে বাংলা ভাষার সবচেয়ে বড় সংকটটা এখন কি?
আমাদের যে ভাষা প্রেম বা আমাদের যে একুশের কথা আমরা বলছি, আজকে একুশের চেতনা, একুশের রাত আজকে, তো আমাদের মধ্যে এই জায়গাটা থাকতে হবে যে আমি আমার ভাষাকে ভালোবাসি, ভাষাকে শ্রদ্ধা করি, আমার ভাষার মানুষেরকে ভাষাকে রক্ষা করা বা ভাষার প্রতি যে আমাদের টানটা আছে সেই টানটাকে বোঝাবার জন্য অন্তত হলেও যে আমরা আমাদের সন্তানদেরকে শুদ্ধ বাংলা শেখাবার চেষ্টা করি। রাইসু ভাই, আপনার কাছে মনে হয় বাংলা ভাষা সংকটের জায়গা বা এর থেকে উত্তরণের উপায় কি? কোনো সংকটের জায়গা আছে এই মুহূর্তে? বাংলা ভাষার সংকট আছে একটা, যেটা হলো যে ওই যে একটু আগে আমরা আলাপ করলাম যে হিন্দি ঢুকতেছে যেভাবে বাচ্চাদের মারফতে, সেটা একটা বাংলা ভাষার সংকট। অর্থাৎ বাংলা ভাষাটা না থাকলে সেটা বাংলা ভাষার সংকট কিনা জানি না, কারণ তখন তো হিন্দি ভাষাই চলে আসতেছে বা হিন্দি তখন মিশ্রিত हम বাংলা लोग हिंदी ভাষা। में बात बताता था। Right. তো তখন ইংরেজি এটা ব্যাপারটা- একটা বাংলা ভাষার সংকট, কিন্তু এটাতে মানে যদি বদলাই যায় তখন তার সংকট থাকবে না। এটা আপাতত সংকট, ভবিষ্যতের জন্য এটা সংকট না। আচ্ছা, ভবিষ্যতে হিন্দি হয়ে যাবে সব। হ্যাঁ। আমি মনে করি আমাদের তো রাষ্ট্র যদি থাকে, রাষ্ট্র যদি পরিচালনা করতে হয় তার একটা ভাষা পরিকল্পনা থাকতে হবে। আমার ধারণা আমাদের রাষ্ট্র পরিচালনার সঙ্গে যারা যুক্ত তারা ভাষা পরিকল্পনার ব্যাপারটি নিয়ে খুব পরিষ্কার ধারণা নিয়ে তারা কাজ করছেন না, যে কারণে সাধারণ ছোটখাটো বিষয় নিয়ে অনেক হইচই হচ্ছে, একটু কিন্তু প্রকৃত কাজ একটু উদাহরণ কি দিবেন মাঝার ভাই? যেমন ধরা যাক আমাদের এই যে প্রমিত নিয়ে যে কথাগুলো হচ্ছে, তার কারণ হচ্ছে প্রমিতকরণেরও কিন্তু একটা প্রতিনিয়ত পরিবর্তনতা যেটা ঘটে। ব্যাকরণ তো ভাষার মুখের ভাষার পরে পেছনে পেছনে আসে, এই পেছনে পেছনে আসার ভাষা আগে, জন্য যে ব্যাকরণ পরে। সচলতা দরকার একাডেমিগুলোর, একাডেমি ততটা সচেতন নয় বলে আমি মনে করি। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বা রাষ্ট্র এই বিষয়ে যথেষ্ট পারঙ্গম নয়। কেন মাঝার ভাই, কোন প্রতিষ্ঠানে কি প্রমিত ভাষার বাইরে কোনো কিছু শিক্ষা দেয়? দিতে দেয় পারে না, না। দেয় না, না, দেয় না, না। জানি অল না তো। প্রতিষ্ঠান প্রমিত ভাষায় চলছে, ফলে রাষ্ট্র তার ভাষা নীতিতে ঠিকই আছে। কিন্তু পারছে না বলছেন যে পারছে না মানে তারা বাইরেও প্রেসার দিতে চায়। ফারুক তারা ভাই কি- চায় মানে আপনার ভাষার আমি মধ্যে বলতে ঢুকতে। চাই রাষ্ট্র না, প্রমিত ভাষা আমি একটু- চর্চা বাইরে হয় না। প্রেশার দিলে হবে না। আচ্ছা একটু কি বলতে পারি? জি। আমার মনে হয় রাষ্ট্র যে জায়গাটা নজর দেওয়া দরকার, যে এই যে হিন্দির প্রসঙ্গটা আসলো, যে বাংলা এইরকম থাকুক আপনি চান কিনা, হিন্দি ঢুকলে কতটুকু ঢুকবে বা কি চান, ইংরেজি যেরকম ভাবে বাড়ছে, আমার মুখের মধ্যে বারবার ইংরেজি চলে আসে, এটা আমরা কিভাবে আমরা ব্যবস্থাপনা করব, এটার দিকে নজর দিবে কিনা, পরিকল্পনা প্রয়োজন এটার তার দিকে জন্য একটা নজর না দিয়ে এটা রাষ্ট্র কিন্তু শাসন করলে হবে না, এটা রাষ্ট্র- পরিকল্পনা করতে হ্যাঁ, হবে। রাষ্ট্র এটার দিকে পরিকল্পনায় ব্যস্ত না থেকে রাষ্ট্র হয়তো কোত্থেকে মোস্তফা সরোয়ার ফারুকীকে ধরে এনে একটা শত্রু আবিষ্কার করে বুদ্ধিজীবীদের 21শে ফেব্রুয়ারি আসলে কিছু প্রবন্ধ লেখার সুযোগ করে দিয়েছে, যেটা কোনো দরকার ছিল না। ডক্টর শরীফ শিকদার, আপনি কি এই বিষয়টির সাথে একমত যে রাষ্ট্র আসলে পারছে না, যেটি রাষ্ট্র মনে হয়, আমার মনে হয় সেই উপলব্ধিটা করতে পারেনি। কারণ ভাষা পরিকল্পনার কথা বলেছেন মাঝের ভাই, খুব ভালো খুবই একটা ভালো কথা, বলেছেন। খুবই, কিন্তু তার আগে ভাষা নীতি দরকার। আমি আমার ভাষাকে কেমন দেখতে চাই, আমার দেশে আমার ভাষা কিভাবে ব্যবহৃত হবে, এই বোধ যদি রাষ্ট্রের মধ্যে তৈরি হয় তখন রাষ্ট্র একটা সুন্দর ভালো একটা ভাষার পরিকল্পনা করতে পারে। ভাষার নীতিটা কিরকম হবে? মানে ভাষা আইন নীতি কানুন মানে নীতি এগুলি শুনতে ভালো লাগে। পরিকল্পনাটা, ভাষা পরিকল্পনাটা হচ্ছে যে কি পরিকল্পনা নিলে ভাষা উন্নতি হবে, ভাষার অবনতি হবে, বা ভাষার ব্যাপারে কি ব্যবস্থা পরিকল্পনা নেওয়া করে হবে। ভাষার কিন্তু উন্নতি করা তার যায়? আগে অবশ্যই পরিকল্পনা করে করা ভাষার যায়। উন্নতি করা যেমন যায়। আমি উদাহরণ ধরেন লাতিনকে পরিকল্পিতভাবে উন্নয়ন করার চিন্তা করা না, হবে। এই যে পরিকল্পিতভাবে করা যায় তার উদাহরণ আমি বলি, মালয়েশিয়াতে দেখেন তারা এখন রোমান হরফ ব্যবহার করছে, এটা পরিকল্পনা করা হয়েছে। ওটা তুরস্ক, না, তুরস্ক ঠিক কারণটা আছে, ভিন্ন। পরিকল্পনা করা না, যায়, মানে কিন্তু আমার কথা হচ্ছে পরিকল্পনা করার আগে আমার একটা পরিকল্পনা করতে হয় নীতি কোনো থাকতে হবে যে আমি সময়। কেন করতে যাচ্ছি, আমার একটা উদ্দেশ্য থাকতে হবে। আপনি বর্ণমালা ভাষাকে বাদ কেমন দিয়ে- দেখতে চান, আপনি যদি একটু বলেন, জাস্ট 10-20 সেকেন্ড, আপনি আসলে ভাষাকে কেমন দেখতে চান? আমাদের ভাষা এমন হওয়া উচিত যাতে আমরা সবাই আমাদের শুদ্ধ বাংলাটা, যেটা আমরা বলছি যে এখানে প্রমিতর কথা চলে আসছে, অনেক প্রসঙ্গ আসছে, অনেক কিছু আশেপাশে ঘটবে, সরোয়ার ফারুকী তার মতো নাটক লিখবে, সে লিখবে, কিন্তু আমরা আমাদের দৈনন্দিন জীবনে বিদ্যালয়ে বিভিন্ন জায়গায় যেন আমরা শুদ্ধ বাংলাটার চর্চা করি, আমাদের লেখায় এবং আমাদের উচ্চারণে। জনাব ব্রাতুর আইসু, আপনি একজন কবি, কবিরা ভাষাকে এগিয়ে নেন, আর শুদ্ধ বাংলা ভাষা আপনার জন্য কতটা জরুরি? শুদ্ধ ভাষা মোটেই জরুরি না। মানে আপনি মনে করছেন যে এটার কোনো মানে আমি ব্যঙ্গ করার জন্য শুদ্ধ ভাষায় কথা বলতে পারি, ব্যঙ্গ করার জন্য করতে না, পারেন? সাধু ভাষায় কথা বললে খুব ব্যঙ্গ জমে, সাধু ভাষায়। আহমদ মাজার ভাই, আপনি কি মনে করছেন? মানে শেষ বাক্য দিবেন। শুদ্ধ ভাষা শব্দটা বললে এক ধরনের মানে শুদ্ধ ভাষায় অশুদ্ধ শব্দ। আমি এই শুদ্ধ ভাষা শব্দটা বলতে চাই না, আমি বলতে চাই যে ভাষা তার স্বাভাবিক যে গতি আদর্শ পাবে, পোশাকি। সেটা পেতে হলে যে নির্বাচন করা দরকার, Formal আমি- language। আমি নির্বাচন করব। আমি আমার সবচেয়ে কাছাকাছি মানুষের মুখের ভাষার, মানুষের অভিব্যক্তি সবচেয়ে কাছাকাছি শব্দ নির্বাচন করার যে পরিকল্পনা, সেটা আমি নেব। আমরা আশা করব যে সবচেয়ে কাছাকাছি সবার জন্যই কোনো না কোনো জায়গা থাকবে। আজকের অনুষ্ঠানে আসার জন্য আপনাদের চারজনকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হবে আগামী রোববার এই সময়। শুভরাত্রি।